আসসালামু আলাইকুম। পাঠনের নতুন ভিডিওতে সকলকে স্বাগতম। আমি শরীফুদ্দিন আছি তোমাদের সাথে। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব আসমানি কবিতাটি, যেটার লেখক হলেন জসীমউদ্দীন। জসীমউদ্দীনের কিছু কালজয়ী চরিত্র আছে যেগুলো কিন্তু এই যে বাস্তব জীবনে কিন্তু এক্সিস্ট করে। এর মধ্যে আসমানি, রূপাই এগুলো কিন্তু আসলেই বাস্তবে এক্সিস্ট করে, অর্থাৎ বাস্তব চরিত্র থেকে কিন্তু কবি এগুলোকে কবিতার মাধ্যমে আমাদের মাঝে তুলে ধরেছেন। আজকে আমরা আসমানি কবিতার সেই আসমানিকে নিয়ে আলোচনা করব। তোমরা এই তথ্যগুলো জেনে আশা করি অবাক হবে। আসো শুরু করি। দেখো, আসমানি কবিতার লেখক হলেন, অর্থাৎ কবি হলেন জসীমউদ্দীন। দেখো এইখানে জসীমউদ্দীন বানানটা আমি যদি একটু অন্য কালার ব্যবহার করি, দেখো জসীমউদ্দীন বানানটাকে কিন্তু আমি এই জসীমউদ্দীন এইভাবে লিখেছি। আমি চাইলে কিন্তু উদ্দিনটাকে এইভাবে লিখতে পারতাম, কিন্তু আমি যদি এইভাবে লিখতাম তাহলে কি হইতো? তাহলে আসলে ভুল হইতো। কেন? কারণ নামের বানানের ক্ষেত্রে আসলে ব্যাকরণের কোনো নিয়ম আসলে মানে না। দেখো, আমার নাম হলো শরীফউদ্দীন, শরীফ, তারপর আমি উদ্দিন লিখি এইভাবে। দেখো, আমার নাম শরীফউদ্দীন, আমি শরীফউদ্দিন এইভাবে লিখি। এখন যদি তুমি বলো যে না ভাই, আমি উদ্দিন আসলে আমি রস্যাউ দয় দ ধীরিকার দ্বিদুন্তান্ন উদ্দিন লিখবো, এটা হবে, কিন্তু এটা তুমি আমাকে বলবা না। যদি শরীফউদ্দিন লিখে দাও তাহলে এটা আমি না, কারণ আমার বানান এইরকম না। বানানের ক্ষেত্রে যেই বানানটা কবি লিখতেন বা যেই বানানটা সেই ব্যক্তি লিখতেন সেইটাই লিখতে হবে। অর্থাৎ জসীমউদ্দীন বানানটা কিন্তু তোমাকে এইভাবে লিখতে হবে। আসো আমরা মূল পড়ায় আসি। যে প্রধান চরিত্র এইখানে যে কবিতাটা আছে, আমরা জানি কবিতাটার প্রধান চরিত্র হলো আসমানি বেগম। কবিতাটা কিন্তু এরকম, তোমরা যদি দেখতে চাও, আসমানিরে দেখতে যদি তোমরা সবে চাও, রহিমদ্দির ছোট্ট বাড়ি রসুলপুরে যাও। দেখো, এইখানে প্রধান চরিত্র হলো আসমানি। তোমরা জেনে অবাক হবে যে আসমানির কিন্তু মাত্র 9 বছর বয়সে বিয়ে হয়, এবং বিয়ে হওয়ার পরে কিন্তু তার 2 জন ছেলে এবং 6 জন মেয়ের জন্ম হয়। দেখো, আমরা প্রথম লাইন অর্থাৎ দ্বিতীয় লাইনে আসমানিরে দেখতে যদি তোমরা সবে চাও, রহিমদ্দির ছোট্ট বাড়ি রসুলপুরে যাও। এই যে রহিমদ্দি, এই রহিমদ্দিটা মূলত আসমানির কিন্তু স্বামী। এই রহিমদ্দি কিন্তু আসমানির স্বামী, এবং তার স্বামীর আসল নাম কিন্তু হাসাম মণ্ডল। এটা মনে রাখবা যে তার যে স্বামী ছিল, তার স্বামী কিন্তু রহিমদ্দি। এই রহিমদ্দির আসল নাম হলো হাসাম মণ্ডল, এবং দুঃখজনক ব্যাপার যে হাসাম মণ্ডল কিন্তু সেই আসমানিকে ডিভোর্স দিয়ে দেয়, অর্থাৎ তাদের কিন্তু বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। আচ্ছা, দেখো, আমরা যে ওই কবিতাতে দেখি যে রসুলপুরে ছোট্ট বাড়িতে যাইতে বলে, এই রসুলপুর কিন্তু আসলে এক্সিস্ট করে, অর্থাৎ রসুলপুর কিন্তু বাংলাদেশে আছে। সেটা কোথায় আছে দেখো, আমি পরবর্তীতে লিখে রেখেছি। এই যে রসুলপুর, এই রসুলপুরটা কোথায়? ফরিদপুর জেলার সদর উপজেলার ঈশান গোপালপুর ইউনিয়নের অন্তর্গত একটা গ্রামের নাম হলো রসুলপুর। এখন তোমরা বলতে পারো যে ভাই, রসুলপুরে লেখক অর্থাৎ কবি কেন, জসীমউদ্দীন কেন রসুলপুরে গেলেন? বলতেই পারো যে আসলে রসুলপুরে যাওয়ার পিছনে কারণ হলো যে কবির বড় ভাইয়ের নাম ছিল মফিজউদ্দিন। মফিজউদ্দিনের শ্বশুর বাড়ি ছিল এই যে রসুলপুর। এই রসুলপুরে ছিল সেই আমাদের কবি অর্থাৎ জসীমউদ্দিনের শ্বশুর বাড়ি, জসীমউদ্দিনের বড় ভাইয়ের শ্বশুর বাড়ি। তো জসীমউদ্দিনের বড় ভাইয়ের শ্বশুর বাড়িতে মাঝে মাঝে পল্লী কবি জসীমউদ্দিন যেতেন এবং দেখতেন যে একজন দরিদ্র গরিব ঘরের মেয়ের একজন করুণ এক অবস্থা। এইটা দেখে সব উপলব্ধি করতেন, তাকে বোঝার চেষ্টা করতেন, এবং এইটাই মূলত সে আমাদেরকে একটা কবিতা আকারে প্রকাশ করেছেন, এবং একটা কালজয়ী একটা কবিতা, এবং এই চরিত্রটা কিন্তু এক্সিস্ট করে, অর্থাৎ একজন বাস্তব চিত্রকে কিন্তু তুলে ধরেছেন। দেখো, এখানে আমি আরও কিছু লিখে রেখেছি। দেখো, এই যে কবিতাটা, এই কবিতা কিন্তু প্রথম প্রকাশ পায় 1949 সালে। 1949 সালে কিন্তু প্রথম প্রকাশ পায়, এবং 1 পয়সার বাঁশি নামে যে কাব্যগ্রন্থ আছে, সেই কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত কিন্তু এই কবিতাটি। দেখো, তোমরা যদি এখনও কিন্তু সেই বাড়িটা নাই। সেই বাড়িটা তোমরা যদি ইউটিউবে সার্চ দেও অথবা অন্য কোথাও যদি দেখতে চাও, তাহলে দেখবা যে সেই বাড়িটা আসলে সে আগের বাড়িটা নাই। পরবর্তীতে দেখা যায় তাকে একটা বাড়ি করে দেওয়া হয়, যে বাড়িটা এখনও আছে।
আচ্ছা, এই অংশটুকুতে আমাদের একটা ওভারঅল একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি আসমানি সম্বন্ধে। যে আসমানি, আমি আবার বলি, আসমানি হলো এই কবিতার প্রথম প্রধান চরিত্র এবং তার 9 বছর বয়সে বিয়ে হয়, তার 2 ছেলে এবং 4 মেয়ে। তো তার স্বামীর নাম ছিল রহিমউদ্দিন, সে কিন্তু খুবই গরিব ছিল। স্বামীর আসল নাম হলো হাশেম মণ্ডল, যে তাকে কিন্তু তাদের বিবাহ বিচ্ছেদ হয়ে যায়, ডিভোর্স দিয়ে দেয়। এবং দেখো এখানে একটা তথ্য মিসিং গেছে, সেটা হলো 2012 সালে, বেশি দিন হয়নি কিন্তু 2012 সালে কিন্তু রহিমউদ্দিন, এই যে জসিমউদ্দিন কিন্তু মারা যায়। সরি, ভুল বলেছি, আসমানি কিন্তু মারা যায় এবং মৃত্যুর সময় তার বয়স ছিল 99 বছর, অর্থাৎ 2012 সালে 99 বছর বয়সে কিন্তু আসমানি, যে আসমানিকে নিয়ে কবিতা, সে আসমানি কিন্তু মারা যায়। তোমরা বিস্তারিত তোমরা অনলাইন ঘাটাঘাটি যদি করো তাহলে দেখতে পারবা, আরও অনেক তথ্য দেখতে পারবা। আমি এখানে কিছু তথ্য তুলে ধরার চেষ্টা করেছি। দেখো, আরও যদি বলি যে তার যে ফরিদপুর, আচ্ছা তোমরা কারা ফরিদপুর জেলার যদি কেউ ভিডিও দেখে থাকো জানাইতে পারো। এমনও হতে পারে যে তুমি সেই আসমানির বাড়ির আশেপাশেরই মানুষও এই ভিডিও দেখতে পারো। আচ্ছা, তো এখন এই অংশটুকু আমি এখানে শেষ করতে যাচ্ছি এবং এই কবিতার লাইন বাই লাইন ব্যাখ্যাটুকু আমি তোমাদের সাথে এখন শেয়ার করব। এই অংশটুকু এই পর্যন্তই। ভিডিওর এই পর্যায়ে আমরা আসমানি কবিতাটির লাইন বাই লাইন ব্যাখ্যা দেখার চেষ্টা করব। চলো আমরা শুরু করি। প্রথম স্তবকে খেয়াল করে এখানে কি বলা হয়েছে, আসমানিরে দেখতে যদি তোমরা সবে যাও, রহিমউদ্দির ছোট্ট বাড়ি রসুলপুরে যাও। এখানে কবি বলছেন যে তোমরা যদি আসমানিকে নিজের চোখে দেখতে চাও তাহলে যাও রসুলপুর গ্রামে, রহিমউদ্দির সেই ছোট্ট কুঁড়ে ঘরে। তারপরে কি বলা হচ্ছে এখানে দেখো, তারপর বলছে বাড়ি তো নয় পাখির বাসা, ভেন্না পাতার ছানি, একটুখানি বৃষ্টি হলেই গড়িয়ে পড়ে পানি। এখানে কি তোমরা এই যে ভেন্না পাতা, সেটা কি তোমরা চিনো কিনা? আমি একটা ছবি দেওয়ার চেষ্টা করব। ভেন্না পাতা একটা গাছ, সেই গাছের পাতাটা একটু বড় বড় হয়, সেটা দিয়ে মূলত এই যে রহিমউদ্দির যে বাড়িটা আছে সেইখানে মূলত বেড়া দেওয়া হয়েছিল ঘরের ভিতরে। আচ্ছা, এখানে কি বলতেছে দেখো, কবি এখানে কি বলছেন, কবি এখানে বলছেন যে আসমানির ঘর এতই ভঙ্গুর যে তা পাখির বাসার মতো, ছাউনিতে ভেন্না পাতা ব্যবহার করা হয়েছে যা সামান্য বৃষ্টিতে ভেসে যায়। পরবর্তীতে দেখো, একটুখানি হাওয়া দিলেই ঘর নড়বড় করে, কি বলতেছে, একটুখানি হাওয়া দিলেই ঘর নড়বড় করে, তারই তলে আসমানিরা থাকে বছর ভরে। এখানে কবি কি বলতেছেন যে হালকা বাতাসে ঘর কেঁপে ওঠে, অথচ এমন দুর্বল ঘরেই বছরের পর বছর বাস করে আসমানিরা। এখানে আসমানিরা বলতে আসমানির মতো যত মেয়ে আছে তাদেরকে বোঝানো কিন্তু হচ্ছে, মূলত আসমানির মতো যত মেয়ে আছে তাদেরকে কিন্তু বোঝানো হচ্ছে। পরবর্তী স্তবে যদি আমরা আসি, দেখো তারপরের স্তবকে কি বলা হচ্ছে, এখানে আমরা একটু কালারটা চেঞ্জ করি। হ্যাঁ, কি বলছে, পেটটি ভরে পেটটি ভরে পাই না খেতে, বুকের কখান হাড় সাক্ষী দিছে অনাহারে কদিন গেছে তার। এখানে কি বলা হচ্ছে দেখো, এখানে কবি বলতেছেন যে আসমানিরা নিয়মিতভাবে পর্যাপ্ত খাবার পায় না, তার বুকের হাড়গুলো অনাহারের কারণে স্পষ্ট হয়ে উঠেছে, যা কি করতেছে, তার দারিদ্র্যের সাক্ষ্য বহন করতেছে। তার পরবর্তী অংশটাতে যদি আমরা একটু খেয়াল করি, দেখো কি বলা হচ্ছে, মিষ্টি তাহার মুখটি হতে হাসির প্রদীপ রাশি, থাপড়েতে নিবিয়ে দেছে দরুণ অভাব আসি। এখানে কবি কি বলতেছেন যে আসমানির মুখে একসময় মিষ্টি হাসি ছিল, কিন্তু অভাবের আঘাতে সে হাসি নিভে গেছে। মূলত অভাবের কারণে তার হাসি নিভে গেছে। তার পরবর্তী অংশে দেখো, পরনে তার শতেক তালি শতেক সেরাবাস, সোনালি তা গা বরণের করছে উপহাস। এইখানে কবি কি বলতে চাচ্ছেন যে আসমানির শরীরে অনেক ছেঁড়া কাপড়, তা কি করছে, গায়ের সুন্দর তাতে তার সুন্দর গায়ের রঙ যেন লজ্জিত এবং উপহাসিত হয়। মানে যে তার যেই ময়লাযুক্ত কাপড় সে পরে আছে, এই কাপড়ের কারণে তার যে সুন্দর গা অর্থাৎ সুন্দর শরীর আছে, এইটাই তাকে উপহাস করছে। তার পরবর্তী অংশে যদি আমরা দেখি, দেখো কি বলা হয়েছে, যে ভূমর কালো চোখ দুটিতে নাই কৌতুক হাসি, সেখান দিয়ে গড়িয়ে পড়ে অশ্রু রাশি রাশি। এখানে
কবি কি করতেছেন যে এখানে তার কালো দুটি চোখ একসময় হাসি মাখা ছিল, এখন সেখানে হাসি নেই, আছে শুধু চোখের পানি। তারপর দেখো পরবর্তী স্তবকে কবি এখানে কি বলতেছেন যে বাঁশির মতো সুরটি গলায় ক্ষয় হলো তাই কেঁদে, হয়নি সুযোগ লয় লয় যে সে সুর গানের সুরে বেঁধে। বলতেছে যে এইখানে আসমানির গলায় একসময় সুর ছিল, কিন্তু দুঃখে কষ্টে সে সুর আজ ক্ষয় হয়ে গেছে। সে কখনো নিজের গান গেয়ে ওঠার সুযোগ পায়নি। কারণ কি? কারণ হলো তার দারিদ্রতা। পরবর্তী স্তবকে এইখানে কবি কি বলতেছেন দেখো, এখানে বলতেছেন যে আসমানিদের বাড়ির ধারে পদ্ম পুকুর ভরে, ব্যাঙের ছানার শেওলা পাতা কিলবিল কিলবিলবিল করে। এখানে কবি আসমানির যে ঘর আছে, সে আসমানির ঘরের পাশে একটা পুকুর আছে যাতে পদ্ম ফুল এবং ব্যাঙের ছানা আর শাওলা পাতায় ভরা গ্রামীণ পরিবেশের একটা নিখুঁত চিত্র এখানে ফুটে উঠেছে। দেখো এই যে এই অংশটুকু থেকে কিন্তু নৈবেদিক আসতে পারে যে তার পুকুরে কি কি ছিল, যে তার পুকুরে কি ছিল, পদ্ম ফুল ছিল, ব্যাঙের ছানা ছিল, শেওলা পাতা ছিল, এগুলো কিন্তু আসার সম্ভাবনা আছে। তার পরবর্তীতে দেখো যে ম্যালেরিয়ায় মশক যেথা বিষ গুলিছে জলে, সেই জলেতে রান্না খাওয়া আসমানিদের চলে। এইখানে যে সেই পুকুরে ম্যালেরিয়ারা বিষ ছড়াচ্ছে, ম্যালেরিয়া জীবাণু, কিন্তু আসমানিরা দূষিত সেই জলেই রান্না করে জীবন চালায়। কেন? কারণ তাদের সেই দারিদ্রতার কারণে। পরবর্তীতে দেখো পেটটি তাহার দুলছে পিলেই, নিতুই যে জ্বর তার, বৈদ্য ডেকে ওষুধ করে পয়সা নাহি আর। এখানে আসমানি গর্ভবতী, পেটে শিশু এবং নিত্যদিনের জ্বরে ভুগে, কিন্তু চিকিৎসা করার মতো তার কি নেই? চিকিৎসা করার মতো তার আসলে মূলত টাকা নেই। এতটাই তার অসহায়ত্বের জীবন, এতটাই তার অসহায়ত্বের জীবন। আচ্ছা, পরবর্তীতে একদম লাস্ট লাইনে আমরা চলে আসছি। এখানে কবি কি বলেছেন যে খুশমানি আর আসমানি রয় দুটি দেশে, কৌত জাদু কারে নেবে অধিক ভালোবেসে। এখানে কবি বলতেছে খুশমানি এবং আসমানি, এখানে খুশমানি হচ্ছে সম্রান্ধের প্রতীক আর আসমানি হচ্ছে দারিদ্র্যের প্রতীক। কবি আমাদের মনে প্রশ্ন জাগান, আমাদেরকে বলতেছে যে কৌত জাদু, আদর করে বলতেছে কাকে নেবে অধিক ভালোবেসে। যদি তোমার পছন্দ হয় তুমি কাকে ভালোবাসবে, খুশমানিকে না আসমানিকে? এই যে প্রশ্নটা করেই কিন্তু কবিতাটি শেষ করেছেন, এবং মানে তিনি আমাদের কাছে প্রশ্ন করেছেন যে তুমি কি সেই সম্ভ্রান্ত জীবনকে নিবে না দারিদ্র্যের জীবনকে নিবে? এখন তোমাদের কাছে প্রশ্ন থাকলো, তুমি কি খুশমানি হতে চাও না আসমানি হতে চাও? এখন আসো তোমাদের সেই কাঙ্ক্ষিত খুবই মোস্ট ওয়ান্টেড যেই বিষয়টা, সেটা হলো কবিতার মূল ভাব। আমি মূল ভাবটা এইখানে আছে, দেখো মূল ভাবটা কি বলা হয়েছে এখানে, যে এই কবিতায় পল্লীকবি পল্লীকবি আসমানি চরিত্রের মাধ্যমে দারিদ্র গ্রামের অসহায় জীবনের বাস্তব চিত্র তুলে ধরেছে। তিনি শুধু দুঃখের গল্প বলেননি, আমাদের মনকে নাড়া দিয়েছেন যেন আমরা এই অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াই। আচ্ছা, এখানে কিন্তু আমাদের কবিতার যে লাইন বাই লাইন ব্যাখ্যা ছিল সেটা শেষ হয়ে গেছে। তোমাদের কাছে যেটা অনুরোধ থাকবে যে তোমরা যদি আমার অন্যান্য ভিডিওগুলো দেখো এবং তোমার কাছে যদি মনে হয় যে সাবস্ক্রাইব করবা, তাহলে করতে পারো। আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো, আমার জন্য দোয়া করিও। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।